দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, একটু জানাবেন সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে রয়েছে? আদালত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে আর কয়দিন সময় লাগতে পারে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তানভীর, মাত্র মামলার যিনি বাদী রামিসার বাবা, তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তিনি কিন্তু রামিসার বাবার সাক্ষ্য গ্রহণ শেষে তিনি তাকে কিছু জেরা করেছেন, সেই জেরাটি সম্পন্ন হয়েছে। এই মাত্র রামিসার বাবা তিনি কিন্তু এখান থেকে বের হয়ে আরেকটি পাশে যেই আদালতের একটি কামরা রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন, কারণ তিনি কিন্তু বেশ অসুস্থ। আমরা দেখেছি তার হাতে ক্যানোলা নিয়েই কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি যখন জবানবন্দি দিয়েছিলেন তিনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না এবং পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে একটা চেয়ার দেয় এবং সেই চেয়ারে বসে এজলাসে চেয়ারে বসেই তিনি তার যেই সন্তান হারানোর যেই দিনের ঘটনা সেটি তিনি বর্ণনা করছিলেন। আর তিনি বলছিলেন, আমি যদি তানভীর আপনার মাধ্যমে একটু দর্শকদের বলি, এটি আসলে সেই দিন তিনি কাজে গিয়েছিলেন এবং পরবর্তীতে তার মেয়েকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন খবরের ভিত্তিতে তিনি বাসায় এসেন এবং বাসায় এসে তিনি বাসার সামনে কিছু জটলা দেখতে পান এবং জটলা দেখে তিনি যখন তার ফ্ল্যাটের সামনে যান তখন দেখেন তার ফ্ল্যাটের বিপরীত পাশে, অর্থাৎ যে বাসাটিতে সোহেল রানা ছিল সেখানে মানুষ ধাক্কাধাক্কি করছে এবং দরজা ভাঙার চেষ্টা করছে। তো এর পরবর্তীতে যখন দরজা ভাঙা হয় তখন তিনি সহ অন্যান্যরা ভেতরে ঢুকে আরেকটি দরজা ছিল, সেটিও তারা ভাঙার চেষ্টা করেন। সেই দরজার ভাঙার পরে আসলে তিনি এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা মেঝেতে কিছু রক্ত দেখতে পান এবং সোহেল রানার স্ত্রী তিনি আসলে উদ্ভটের মতো দাঁড়িয়েছিল। তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে রামিসা কোথায়, তখন তিনি কোনো উত্তর দেননি। পরবর্তীতে সোহেল রানা এবং স্বপ্না যে রুমটাতে থাকতেন সেই রুমটিও তালাবদ্ধ ছিল। তখন তারা ভেতর থেকে ধাক্কাধাক্কি করে সেটি যখন ভাঙে তখন তারা ভেতরে ঢুকে স্টিলের খাটের নিচে, যখন তারা স্টিল খাটটি যখন উপর করে তখন তারা মাথাবিহীন রামিসার মরদেহটি দেখতে পান। এই পর্যন্ত আসলে তিনি বক্তব্য দেওয়ার পরে তিনি অনেকটা মূর্ছা গেছেন এবং পরবর্তীতে তিনি যেটি এজাহারে উল্লেখ করেছেন সেটি রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ নিশ্চিত করেছেন যে তিনি তার এজাহারের পরে তিনি যে স্বাক্ষর করেছেন সেটি তার স্বাক্ষর কিনা সেটি জানিয়েছেন যে হ্যাঁ, তিনি যে অভিযোগ করেছেন সেটি তারই। এবং এর পরবর্তীতে আসামি পক্ষের যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আছেন তিনি তাকে জেরা করেছিলেন এবং জেরা সম্পন্ন হওয়ার পরেই তিনি যেহেতু অসুস্থ তাকে পাশে একটি কামরাতে বসানোর ব্যবস্থা করা হয়েছে। আরেকটি বিষয় তানভীর আপনার মাধ্যমে বলি, আমরা গতকাল থেকে দেখেছি আসামি সোহেল রানা যখন আদালতে ওঠানামানা করানো হয় তখন কিন্তু কিছু গণমাধ্যম কর্মী এবং কিছু ইউটিউবার যারা ফেসবুক পেজ পরিচালনা করে থাকে তারা তাকে কিছু বলানোর চেষ্টা করে এবং তখন তিনি ডলার নামের একজনের কথা বলেছিলেন এবং এই বিষয়টি কিন্তু আজকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের নজর এনেছেন এবং এইভাবে আসামি কাস্টডিতে থাকা অবস্থায় কোনোভাবেই এবং এজলাসে ওঠানামা করায় সেই বিষয়টি রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাদেরকে আদালতের এজলাসে ওঠানামা করায় সেই বিষয়টি আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন কোনোভাবেই আসামি যাতে তার বক্তব্য দিতে না পারে এবং কোনোভাবে গণমাধ্যম যেন সেটা না আসে, এই নির্দেশ এখান থেকে আদালত থেকে দেওয়া হয়েছে। এবং এটি যে ন্যায় বিচারের স্বার্থে একটি অন্তরায় সেই বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে উল্লেখ করেছেন, কারণ এখানে তৃতীয় একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে এই বিষয়ের মামলাটিকে কিন্তু ভিন্ন খাতে নিয়ে যাওয়ার এবং এটিকে বিলম্বিত করার একটি প্রচেষ্টা আসামি সোহেল রানা যিনি আছেন তিনি কিন্তু অনেকটা সুস্থ মস্তিষ্কে আমরা যখন দেখেছি সে যখন আদালত তার প্রিজন ভ্যান থেকে যখন তাকে নামানো হয় এবং তখন যাকে আদালতে তোলা হয় এবং নামানো করা হয় তখন কিন্তু অনেকটা স্বাভাবিকভাবেই তিনি কিন্তু এই সমস্ত বক্তব্য দিয়ে থাকেন এবং তিনি খুব দাম্ভিকতার মধ্য দিয়েই কিন্তু এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি চোখ রাঙান এখানে যে সমস্ত পুলিশ সদস্যরা আছে। তো এই বিষয়গুলো আসলে আদালত তিনি যাতে করতে না পারেন সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। আর এখানে যেহেতু মামলা তদন্ত কর্মকর্তা ছাড়াও অন্য যেই 17 জন আসামি তারা এখানে উপস্থিত রয়েছেন, আদালত সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আজকে হয়তো তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে যতগুলো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা যায় এবং সেক্ষেত্রে আসামির যদি কোনো জেরা থেকে থাকে সে সমস্ত সাক্ষীর সেটিও তারা শেষ করতে চান, অর্থাৎ যত দ্রুত সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করে যুক্তি তর্ক এবং আসামির আত্মপক্ষ সমর্থনের মধ্য দিয়ে একটি রায় ঘোষণার তারিখ হয়তো আদালত দেবেন, সেটি অবশ্যই একটি সময়ের মধ্য দিয়েই। এখানে আসামি পক্ষের আইনজীবী থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে এটি অত্যন্ত দ্রুততার সাথে মামলার চার্জশিট দেওয়া থেকে শুরু করে যে তদন্ত প্রতিবেদন এবং
এর পরবর্তীতে যেই সাক্ষ্য গ্রহণ সবকিছু অত্যন্ত দ্রুততার সাথে চলছে এবং এই বিষয়টি তিনি আদালতের কাছে আসলে বলতে চেয়েছেন যে এতে হয়তো মামলার বিচার প্রক্রিয়া অন্যভাবে কিছু একটা হতে পারে, এই ধরনের কথা আসলে আসামির পক্ষে যিনি আইনজীবী রাষ্ট্র নিযুক্ত, তিনি এটি বলার চেষ্টা করছেন। এখন এখানে দ্বিতীয় যে সাক্ষী রয়েছে তার সাক্ষ্য গ্রহণ চলছে এবং আদালত থেকে আসলে যতটুকু জানতে পারছি সবচেয়ে তথ্য যদি আমি আপনাকে বলি, আজকের মধ্যে যতটা করা যায় অর্থাৎ বিকেল বা সন্ধ্যা নাগাদ জয় হোক, যতটা সম্ভব 17 জনের মধ্যে যেই সাক্ষী রয়েছেন তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করবেন আদালত। তানভীর।